ভাইয়া, তুমি আমার শাড়ি খুলছো কেন? প্লিজ ছেড়ে দাও, তুমি আমার সর্বনাশ করো না। এতদিন যেটা তোর সাথে করিনি আজ সেটা করব। তোকে আমি আজকে ভোগ করেই ছাড়বো। তুই রাস্তা বের হবি বসারের মতো পাতলা শাড়ি পরে, আর রাস্তায় দাঁড়িয়ে থাকা ছেলেগুলো তোর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সেটা তো আমি হতে দিতে পারি না। তাই বলে তুমি আমার সর্বনাশ করবে ভাইয়া? প্লিজ ভাইয়া, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার দুটি পায়ে পড়ি, আর কখনো এমন শাড়ি পরবো না। এবারের মতো ক্ষমা করে দাও। একদম না। আজ তোকে কোনো ক্ষমা করবো না। বেশ কয়েকদিন যাবত দেখছি তুই এমন খোলামেলা পোশাকে রাস্তায় ঘুরে বেড়াস। এটা কি ব্লাউজ পরেছিস? হ্যাঁ, পিঠের সবটাই দেখা যাচ্ছে। কথাগুলো বলেই আমি পায়েলের শরীর থেকে সমস্ত কাপড় খুলে দিলাম। এরপর ওর ঠেটে কিস করতে শুরু করলাম। পায়েল আমাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমার শক্তির কাছে বারবার পরাস্ত। এরপর আমার কাজ আমি শুরু করে দিলাম। ওরা স্পর্শকাতর স্থানগুলোতে হাত বোলাতে শুরু করলাম। আহ! ভাইয়া, আস্তে আস্তে কামড় দাও, আমি ব্যথা পাচ্ছি তো। না, কোনো আস্তে কড়াকড়ি নেই। আজ তোকে জোরে জোরেই করবো। আজ তোর শরীরের সমস্ত জ্বালা আমি মিটিয়ে দেবো। রাস্তায় বের হস তো ছেলেদের শরীর দেখাতে, হ্যাঁ? ছেলেদের দেখিয়ে বেড়াস তুই বড় হয়েছিস আর কতটা সেক্সি হয়েছিস। আই, আমি পারতেছি না, আমাকে ছাড়ো। মেরে ফেলবা নাকি আমাকে? ওয়েট, প্রায় হয়ে গেছে আমার। এভাবেই নিজের চাহিদা মিটিয়ে পায়েলের শরীরের ওপর থেকে আবার শরীর সমস্ত ভাত ছেড়ে দিলাম। তারপর আবার পায়েলের ঠোঁটে একটা আলতো করে চুমু খেলাম। জান, আজ থেকে পুরোপুরি নিজের করে নিলাম রে। শোন পায়েল, তুই শুধুই আমার। তোর দিকে যে কোনো জোরে দেখাবে তার আমি চোখ দুটো গিলে দেবো। হয়েছে তোমার পুরুষত্ব দেখানো, হয়ে গেল। আমার উপর থেকে ওঠো। শরীরটা প্রচন্ড ব্যথা হয়ে আছে। আমি ভাবতেও পারিনি ভাইয়া তুমি আমার সাথে এমন একটা নোংরা কাজ করবে, আমার সাথে জোর জবরদস্তি করবে। আমার সাথে এসব করা কি খুব প্রয়োজন ছিল? শুধু একবার বলতে, পায়েল, আমি তোকে ভোগ করতে চাই। আমি হাসি মুখে আমাকে তোমার কাছে সঁপে দিতাম, কারণ আমি অনাথ। ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর তোমাদের বাড়িতেই আমার ঠাঁই মিলেছে। এটাও বা কম কিসের? প্রতিদিনে না হয় আমি সারা জীবন তোমার রক্ষিত হয়ে থেকে যাবো, জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে আমার সবটা কেড়ে নিলে। পায়েলের মুখে রক্ষিতার কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল। আমি পায়েলকে ঠাস করে একটা চল লাগিয়ে দিলাম। ওর দুই গালে এক হাতে চেপে ধরলাম। কি বলি তুই? হ্যাঁ, তোকে আমি রক্ষিতা করে রাখবো? হ্যাঁ, তুই কি কিছুই বুঝিস না? আমি তোকে ভালোবাসি, আর ভালোবাসা মানুষটাকে রক্ষিতা করে রাখবো? তুই এভাবে ভাবতে পারছিস? হ্যাঁ, এভাবে ভাবতে পারছিস তুই? জাহির ভাইয়া, আমার গাল ছেড়ে দাও না, ব্যথা পাচ্ছি তো। জাহির ভাইয়া আমার গাল ছেড়ে দিল। এরপর তার ছেলের একটা হাসি দিয়ে বলল, কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? জোর করে শরীর ভোগ করা কি বুঝি ভালোবাসা বলে? তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতে, তাহলে তুমি কিছুতেই আমার সাথে জোর করতে পারতে না, আর আমাকে ভোগও করতে পারতে না। আরে, ভালোবাসা হয় দুটি মনের মিলনে, সেখানে শারীরিক চাহিদা এত তাড়াতাড়ি আসে না। আর তুমি এখন আমাকে বলছো ভালোবাসো, কিন্তু আমি সেই 5 বছর আগে থেকে তোমাকে ভালোবেসে এসেছি। তুমি আমাকে নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ বলে গালি দিতে দুইবারও ভাবোনি। এখন তুমি আমার রুম থেকে চলে যাও, আমি একটু একা থাকতে চাই। আমার কথা শুনে সাইর ভাইয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বেড কভারের দিকে কিছু সময় তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। তার হাসির মানেটা আমি বুঝতে পারলাম না। তারপর বেড কভারের দিকে তাকিয়ে দেখি রক্তের দাগ লেগে আছে। এবার তার হাসির মানে বেশ ভালো করে বুঝতে পারছি, কারণ সে জিতে গেছে। সেই হলো একমাত্র পুরুষ যার সাথে প্রথমবার শারীরিক সম্পর্ক হয়েছে। আমি সাহেব আদনান, পড়ালেখা সবেমাত্র শেষ করেছি। বাবা মায়ের একমাত্র ছেলে আমি। বাবা বিজনেস করে। ভাবছি বাবার বিজনেসে জয়েন করব। আর যাকে মেরেছি সে হলো পায়েল, আমার চাচাতো বোন। ওর বাবা মায়ের মৃত্যুর পর আমাদের সাথে থাকে। গত 5 বছর আগে ও আমাকে বলেছিল আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে পাত্তা দেইনি, অপমান করতাম শুধু। কিন্তু একটা সময় পর নিজেই বুঝতে পারলাম আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু বলার মতো সাহস আমার ছিল, কিন্তু বলতে পারিনি। আমি আজ ওর বাইরে যাওয়ার স্টাইল দেখে মাথা পুরো গরম হয়ে যায়। চলুন তাহলে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। নিতু, তুই আসতে এত দেরি করলি কেন? তোকে বলেছিলাম না
আজ শাড়ি পরে তোর সাথে ঘুরতে যাব। আমি তো শাড়ি পরতে পারি না, তাই তোকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, কিন্তু তুই দেরি করে আসলি। আরে দেরি হয়েছে তাতে কি হচ্ছে, আয় তোকে শাড়ি পরিয়ে দিই। এবার নিতু আমাকে শাড়ি পরিয়ে দিল। আমি আর নিতু বাসা থেকে বের হলাম। কিছু দূর আসতেই কয়েকটা বখাটে ছেলে আমাদের বাজে কথা বলা শুরু করে দিল। হাই সুন্দরী, ইস তোমার কি সেক্সি ফিগার। তোমার পাতলা শাড়িতে শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই লোকে তোমাকে দেখলে যে কোনো ছেলেরই দাঁড়িয়ে যাবে। চলো আমাদের সাথে টি-20 ম্যাচ খেলে আসি। আমি পায়েলের পিছু পিছু এসেছিলাম। বখাটের ছেলেগুলোর কথা শুনে নিজের মেজাজের কন্ট্রোল হারালো। সেখান থেকে পায়েলকে টানতে টানতে বাসায় নিয়ে আসলাম। এরপরের কাহিনী তো আপনারা জানেনই। সাহের ভাইয়াকে আমি অনেক ভালোবাসতাম, ইভেন এখনো বাসি, কিন্তু সে তো আমার সাথে এমন কাজ করবে আমি কল্পনাও ভাবতে পারিনি। চাচি জানতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এমনিতে চাচি আমাকে খুব একটা পছন্দ করে না, তাই সাহের ভাইয়াকে আপন করে পাওয়ার ইচ্ছেও আমি পোষণ করি না। তবে একটা সময় খুব করে চাইতাম সাহের ভাইয়ার বউ হব, তাকে অনেক ভালোবাসবো, কিন্তু আজকের পর থেকে তাকে শুধু ঘৃণা করব। আজ আর আমি আমার রুম থেকে বের হইনি, সমস্ত শরীর ব্যথায় বিষ হয়ে আছে। খুব সকালবেলা চাচি আসলো আমার রুমে, এসেই বলল, পায়েল, বেলা অনেক হয়েছে আর তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস। ওঠে পর আর আমার সাথে হাতে হাতে কাজ করে দে। একটু তো চলে যাবি ভার্সিটিতে, বুঝিস না কেন এখন আমার বয়স হয়েছে? হুম, সংসারের কাজ একা একা করতে খুব কষ্ট হয়। চাচি তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আর শোনো, তোমাকে কিছু করতে হবে না, আমি সবটা করে নিতে পারবো। চাচি চলে গেল। আমি ফ্রেশ হয়ে সরাসরি কিচেনে চলে আসলাম। চাচি আমাকে চা দিয়ে বলল, চা খেয়ে তারপর কাজ কর। আর তোর পরীক্ষা কবে? পরীক্ষা আগামী মাসে শুরু হবে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষার পরও তো বেশি দেরি নাই। চা খেয়ে যা, বই পড়। তোকে কাজ করতে হবে না, আমি কাজ করতে পারবো। সমস্যা নেই চাচি, আমি পারবো কাজ করতে, বই রাতে পড়লেও হবে। এরপর চাচির সাথে কিছু কাজ করলাম। সায়ের ভাইয়া কিচেনের আশেপাশে ঘুরঘুর করছে, মনে হয় আমার সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু আমি তাকে কোনো সুযোগই দিব না কথা বলার। তার সাথে আর কোনোদিনও কথাও বলবো না। সকালের নাস্তা করে চলে আসলাম ভার্সিটিতে। ও শিট, আমাকে কথা বলার সুযোগই দিল না। পায়েল, আমি তোর কাছে সরি চাইতে এসেছিলাম। কালকে ঘটনার পর থেকে নিজের বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তোর কাছে ক্ষমা চাওয়া না অবধি শান্তি পাবো না। কেটে গেল 2টা মাস। এই 2 মাসে স্যার ভাই আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তার সাথে কথা বলার কোনো ইচ্ছেই ছিল না বলে কথা বলিনি। চাচি বাড়িতে না থাকলে রুমের দরজা লক করে ঘরে বসে থাকতাম। এর মধ্যে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল। এদিকে আমার শরীরটা ইদানিং প্রচণ্ড খারাপ লাগে, বারবার বমি হয়, মাথা ঘোরে। এমন কিছু কেন হয় বুঝতে পারছি না। চাচু আমাকে ডাকলো 1 কাপ চা নিয়ে। চাচু লিভিং রুমের সোফায় পত্রিকা পড়ছিল। আমি জানি লিভিং রুমে আসতেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। হঠাৎ পায়েল মাথা ঘুরে পড়ে গেল কেন? কি হলো ওর? বাবা মা দুজনে আসলাম পায়েলকে পাজাগুলো তুলে নিয়ে আসি ওর রুমে। বারবার পায়েলকে ডাকছি, কিন্তু পায়েলের জ্ঞান আসছে না। এবার প্রচন্ড টেনশন হচ্ছে। এই পায়েল, পায়েল, এই পায়েল, কি হয়েছে তোর? উঠছিস না কেন? মা, পায়েলে কি হলো? ও জ্ঞান হারালো কেন? মা, তুমি ডক্টর আঙ্কেলকে ফোন করে আসতে বলো। ওকে, আমি ফোন করছি, কিন্তু হঠাৎ পায়েলের হলোটা কি? মাথা ঘুরে পড়ে গেল যে। একটু পর ডক্টর আঙ্কেল আসলো। পায়েলকে একটা ইঞ্জেকশন দিয়ে জ্ঞান ফিরালো। তারপর পায়েলকে দেখে ডক্টর আঙ্কেল বলল, পায়েল প্রেগনেন্ট, তাই এমনটা হয়েছে। আর শরীরটা খুব দুর্বল। কিন্তু আমার জানার মতো পায়েলের এখন বিয়ে হয়নি, তাহলে প্রেগনেন্ট কি করে হয়? ডক্টর আঙ্কেলের কথা শুনে পায়েল কাঁদতে লাগলো। আমার মা তো রাগে ফেটে পড়ছে, বাবাও তাই। ছি ছি পায়েল, শেষ পর্যন্ত তুই আমাদের মুখে চুনকালি দেওয়ার ব্যবস্থা করলি। বল, তোর পেটে কার পাপ নিয়ে ঘুরছিস? পায়েল কোনো উত্তর দিচ্ছে না, একবারও আমার নাম নিচ্ছে না। অথচ বাবা মা ওকে খুব বাজে বাজে কথা বলা শুরু করে দিল। মা পায়েলের হাত ধরে টেনে তুললো আর বলল, পায়েল, এক্ষুনি আমার সাথে চল হসপিটালে, তোর পেট থেকে এই পাপটাকে বের করে ফেলবো। আমি তখন মায়ের হাত ধরে বললাম, মা, পায়েলের পেটে আমার সন্তান, প্লিজ মা, তুমি আমার প্রথম সন্তানকে পৃথিবীতে আসতে দাও। পায়েলের সাথে কিছু করো না। সাহেল, তোর কি মাথা ঠিক আছে? কি সব বলছিস, নাকি অন্যের? আমি মাকে আর কিছু বলতে দিলাম না। না মা, এমন কথা বলো না। পায়েলের পেটে আমারই সন্তান, আমি পায়েলকে ভালোবাসি। আর পায়েলের কোনো দোষ নেই, আমি ওর সাথে জবরদস্তি করেছিলাম। বিশেষ না হলে পায়েলকে জিজ্ঞেস করো। এবার মায়ের কাছে সেদিনের কথা বললাম।
বাবা খুশি মনে আমাদের সম্পর্ক মেনে নিল, কিন্তু মা মনে হয় খুশি হতে পারেনি। 2 দিন পর বাবা কাজে ডেকে আমাদের বিয়ে দিয়ে দিল। পায়েল বউ সেজে বসে আছে আমার রুমে। আমিও রুমে আসলাম, পায়েলের পাশে বসে ওর হাত ধরে বললাম, প্লিজ পায়েল, এবার আমাকে ক্ষমা করো। তোমার অবহেলা আর আমার সহ্য হয় না। ভালোবাসি তোমাকে জান। আমাদের সন্তানের কথা ভেবে আমাকে ক্ষমা করো। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমার তো শুধু তোমার উপর অভিমান ছিল। যখন শুনলাম আমার পেটে তোমার সন্তান, তখন আর সেই অভিমানটা নেই, কারণ আমি হচ্ছে তোমাকে ভালোবাসি। সেদিন তোমার সাথে জোর জবরদস্তি করেছিলাম, কিন্তু আজ তোমার অনুভূতি নিয়ে স্ত্রী সহবাস করতে চাই। আমার কথা শুনে পায়েল লজ্জায় মাথা নত করলো আর চুপ করে রইল। বুঝে গেলাম মৌনতায় সম্মতির লক্ষণ। শুরু হলো আমার আর পায়েলের দাম্পত্য জীবন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।